অনলাইন ক্লাসে স্বাগত শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের মধ্যযুগের বাংলাদেশ। মধ্যযুগের বাংলাদেশটা কেমন ছিল, আমাদের উপমহাদেশটা কেমন ছিল, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। মধ্যযুগের বাংলাদেশ, একটা যুগ শেষ হওয়ার পরে আরেকটা যুগ যখন চলে আসে, সেই যুগে কিন্তু অনেকটা পরিবর্তন চলে আসে আমাদের সব কিছুর মধ্যে, আমাদের প্রথা, আমাদের আচার আচরণ, আমাদের চাল চলন, আমাদের সব কিছুতে, এমন আমাদের সংস্কৃতিতে আমাদের একটা পরিবর্তন চলে আসে। প্রাচীন যুগে আমাদের দেশটা যেমন ছিল তারপর কিন্তু সভ্য হয়ে অনেকটা মধ্যযুগে আর অন্য একটা যুগের পরিবর্তন, মানে অন্যরকম একটা পরিবর্তনের সৃষ্টি হয়েছে। সেই যুগ সম্পর্কে আমরা আজকে একটা যুগান্তকারী যে পরিবর্তন ঘটেছিল সেই যুগে কি কি হয়েছিল, মধ্যযুগে আর কি মানে কিভাবে মধ্যযুগটা আমরা আবার নতুন করে শুরু করেছিলাম, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা আসি, প্রাচীন যুগ তো শেষ হয়েছিল, তারপরে আমরা বাংলা বিজয়। প্রথমে বাংলা বিজয়ের কাহিনীটাকে আমরা জানবো। বাংলা বিজয় সম্পর্কে সঠিক তথ্য এখনো জানা যায়নি, তবে জানা যায় তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা বিজয় করেছিলেন 1204 সালে। তবে সে প্রথমে তার সম্পর্কে আমি একটু বলি তোমাদেরকে। উনি ছিলেন তুর্কি সেনাপতি। তিনি দেখতে খুব কুৎসিত ছিলেন, রেগে ছিলেন, চুলগুলো কোঁকড়ানো ছিল এবং সে খুব গুটামো স্বাস্থ্যের অধিকারী ছিল এবং সে সৎ ছিল। যে কোনো সেনা দক্ষতে কাজ করতে হলে, রাজার অধীনে কাজ করতে হলে বা সুবেদারদের অধীনে কাজ করতে হলে তাকে লম্বা চওড়া অধিকারী হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কিন্তু ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সেই ধরনের বৈশিষ্ট্য কোনো কিছুই ছিল না। তাই সে এক জায়গা থেকে ঠুকুর খেতে খেতে ভাগ্য উন্নয়সে, মানে তার খাদ্যের জোগাড় করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেরিয়েছিল। এটা আমরা ইতিহাস থেকে জেনেছিলাম। কিন্তু ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এক দেশ থেকে আরেক দেশে চলে যেত, মাতৃভূমিকে মাকে ত্যাগ করে সে অন্য দেশে চলে গিয়েছিল। চলে গিয়ে সে এক জায়গায় কাজে গিয়েছিল সেনা দক্ষের অধীনে। সেখানে সে খুব তার দক্ষতার সাথে তার কাজগুলো করেছিল। আস্তে আস্তে সে কি করেছিল, নিজের দক্ষতায় সে বাংলার দিকে অগ্রসর হতে থাকে। সে প্রথমে বাংলাকে বিজয় করার জন্য সে অগ্রসর হয়। কিন্তু সে প্রথমে সৈন্যদল নিয়ে বাংলাকে বিজয় করার জন্য দেশে বের হয়। কিন্তু তখন ছিল বাংলার রাজা ছিল রাজা লক্ষণ সেন। কিন্তু লক্ষণ সেন তার কথা শুনে তাকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু তখন সে নদিয়াতে অবস্থান করতো, কিন্তু নদিয়া ছেড়ে তখনও যায়নি সে। তারপর সে কি করেছিল, তারপর সে চালাকি করে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি চালাকি করে তার সৈন্যদলকে ছোট ছোট খণ্ড বা একটি সারিতে 12 থেকে 13 জন, আরেকটা দলে 15 থেকে 16 জন, আরেকটা সারিতে 17 থেকে 18 জন, এরকম করে আলাদা আলাদা ভাগ করে দিয়েছিল। ভাগ করে দেওয়ার পরে সে কি করেছিল, কিছু সংখ্যা দিয়েছিল তার বাংলা প্রবেশের যে গেট দরজাটা ছিল সেটা দিয়ে, কিছু দিয়েছিল অশ্বরোহী, অশ্ব মানে হচ্ছে ঘোড়া বিক্রেতার বেশে ঢুকেছিল, আর কিছু তার গেটে যে প্রহরী আছে সেই প্রহরী সেজে তারা সেখানে অবস্থান করেছিল। যখন রাজা লক্ষণ সেন মধ্যাহ্ন ভোজনে ব্যস্ত ছিলেন, সেই সময়ে এই বখতিয়ার খলজি কি করেছিল, বাংলা আক্রমণ করেছিল। সেই সময়ে গেটে যারা ছিল তারা কি করেছিল, তার এই প্রাসাদটাকে অরক্ষিত রেখে তারা চলে গিয়েছিল এবং সেই সময় আক্রমণ করেছিল। কিন্তু রাজা লক্ষণ সেনকে সে ধরতে পারেনি। রাজা লক্ষণ সেন তখন তার পেছনের দরজা দিয়ে, রাজপ্রাসাদের পেছনের দরজা দিয়ে সে নদিয়া চলে গিয়েছিল। এই হচ্ছে বাংলা। তবে মোটামুটি বলা যায় যে সেই সময় বাংলার বিজয়ের, মুসলমানদের বাংলা বিজয়ের সেই ইতিহাসটা এখান থেকেই শুরু হয়। তবে সঠিক তথ্য এখন আমরা পাইনি। এবং 1204 সালে এটা ধরা হয়। তবে 1204 থেকে 1206 পর্যন্ত, 6 যখন বখতিয়ার খলজির মৃত্যু হয়, তখন বাংলার যে মুসলমান শাসনটা আস্তে আস্তে ধীরে ধীরে আবার অন্যদিকে চলে যায়। তারপরে আমরা আসি সুলতানি আমল, যেটাকে সুলতানি শাসন বলা চলে। সুলতানি আমল 1338 থেকে 1538 সাল পর্যন্ত ছিল। এই সময়ে তুর্কি শাসকরা সুলতানি আমল শুরু করে। এই সময়ে বাংলার অনেক উন্নতি হয়েছিল। সেখানে বাংলা স্থাপত্য শিল্পে, অর্থনীতিতে, অর্থ সংস্কৃতির সবকিছু অনেক পরিবর্তন এসেছিল। তারপরে আমরা হোসেন শাহী বংশে যে আমরা
আমলটা, শাহী আমল, বংশী আমল, যেটা 1490 থেকে 1491 তারা এই শাসনটা করেছিল। এই সময়ে বিভিন্ন উপাধি পেয়েছিল হোসেন শাহী আমল, হোসেন শাহ। তারপরে আমরা যেটাকে বলবো, সেই সময়ে হোসেন হাফসি শাসক উচ্ছেদ করে বাংলার সিংহাসন দখল করেছিলেন এই হোসেন শাহ। তিনি বিভিন্নভাবে অনেক 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 ছোট ছোট যে ভূখণ্ডগুলি ছিল সেগুলো দখল করেছিল। তার সৈন্যবাহিনী দিয়ে দখল করে পুরোটা রাজ্য সে দখল করতে চেয়েছিল। তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে 12 ভূঁইয়া। 12 ভূঁইয়াদের কথা না বললেই নয়। 12 ভূঁইয়া ছিল ইতিহাসে অত্যন্ত জনপ্রিয় একটা অধ্যায় 12 ভূঁইয়া। 12 ভূঁইয়াদের মধ্যে আমি একটি তালিকার মাধ্যমে তোমাদেরকে 12 ভূঁইয়াদের জানাচ্ছি। 12 ভূঁইয়াদের মধ্যে কে কে ছিল। আসলে 12 ভূঁইয়া বলতে 12 জন যে ভূঁইয়া ছিল এরকম না। 12 ভূঁইয়া বলতে আমরা যেটা জানি অসংখ্য ভূঁইয়া ছিল, যারা দেশকে অসংখ্য শাসক ছিল, যারা দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তারা দেশকে শাসন করেছিল। এই জন্য অসংখ্য ছিল বিধায় তাদেরকে 12 ভূঁইয়া নামে পরিচিত করা হয়েছিল। এর মধ্যে প্রথমে যার নাম আছে ঈশা খাঁ। তারপরে আসে তার ছেলে মুসা খান। তারপর হচ্ছে কেদার রায়। তারপরে আমি যাদের নাম বলবো, তারপর হচ্ছে বীর হামিদ। তারপরে হচ্ছে লক্ষণ মাণিক্য। তারপরে আসতে পারি আমরা তারপরে হচ্ছে মুকুন্দরাম, এদের নাম বলতে পারি। শাখা করেছিল সোনারগাঁ, ঢাকার অদূরে সোনারগাঁও। তার ছেলেও সোনারগাঁও। তারপর হচ্ছে কেদার রায়, বিক্রমপুর, হালিম লঙ্কর ইত্যাদি তাদের নাম উল্লেখযোগ্য। তারা খুব সুন্দরভাবে এই বাংলাকে, এই সুলতানি আমলটাকে সুন্দরভাবে পরিচালনা করেছিল। এর মধ্যে সম্রাট আকবর সমগ্র বাংলা তার আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি। কিন্তু কেন? তারা ঈশা খাঁ অত্যন্ত শক্তিশালী ছিল। তাকে প্রতিহত করা এই সম্রাট আকবরের পক্ষে সহজ ছিল না। তাকে যতবারই আক্রমণ করতে পাঠিয়েছিল মানসিংহকে, ততবারই সে পরাজিত হয়েছিল। তবে ঈশা খাঁর মৃত্যুর পর যখন তার ক্ষমতা মুসা খাঁর হাতে চলে যায়, তার ছেলে, তার পুত্র মুসা খাঁর হাতে চলে যায়, তখন সে বাংলার কিছুটা অংশ তার অধীনে নিয়েছিল। এটা আমরা ইতিহাস থেকে জানতে পারি। তারপরে হচ্ছে বাহাদুর গাজী, যার কথা না বললেই নয়। বাহাদুর গাজী উনি যে কিনা ভাওয়াল, যে আমাদের যে ভাওয়াল অঞ্চলটা আছে, ভাওয়াল মধুপুর, সেই অঞ্চলটা শাসন করেছিল। যার কারণে বিক্রমপুর, শ্রীপুর, তারপরে হচ্ছে সিলেট, তারপরে ত্রিপুরা যে উত্তর সীমান্ত, তারপর হচ্ছে নোয়াখালী, বরিশাল, মানিকগঞ্জ, এই এলাকাগুলো এই 12 ভূঁইয়ারা কি করেছিল? তার দখলে ছিল। তারা সুন্দরভাবে পরাজিত করেছিল। কিন্তু ঈশা খাঁর মৃত্যুর পর, যখন ঈশা খাঁ মৃত্যুবরণ করে, ঈশা খাঁর মৃত্যুর পর তার ছেলে যখন এই ক্ষমতায় আসে মুসা খাঁ, তখন আকবরের সেনাপতি মানসিংহর কাছে কিছুটা অংশ পরাজিত হয় এই মুসা খাঁ। তারপর আমরা বলবো যে 12 ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ ছিলেন, কিন্তু হোসেন শাহী বংশের অবসান বলে ঈশা খানের পিতা তার সুলেমান খান যে সোনারগাঁ যেটা অঞ্চলটা নিয়েছিলেন, যেটা আমরা আমাদের ঢাকা অদূরে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ, যেটা বর্তমানে পানামনগরী রয়েছে, যেটা ব্যবসায়ী একটি প্রতিষ্ঠান, সেখানে সে দখল করেছিল। যার ফলে এইখানে সে অনেক কিছু সেই সময়ে তারা যা করেছিল, সেই সকল উন্নততার ব্যবসা বাণিজ্য সব দিক থেকে উন্নত ছিল হচ্ছে এই সোনারগাঁ, সাতগাঁ,
পাটগ্রাম এগুলো নিয়ে হয়েছিল এই মুসাখার অঞ্চলটা। সে বিভিন্নভাবে সে এলাকার উন্নতির জন্য অনেক কাজ করেছিল এই ইসাখা। ইসাখার রাজধানী ও সোনারগাঁ ছিল। তা সেখানে সোনারগাঁ এই রাজধানী গ্রামে এখানে সোনারগাঁ নামকরণ উনি করেছিলেন। তার বিবি সোনা বিবির নামে এই ইসাখার রাজধানী সোনারগাঁ রাখা হয়েছিল। এটা মেঘনা নদীর তীরে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে সোনারগাঁতে এটা অবস্থিত এবং তার স্ত্রী সোনা বিবির নামে এটা তৈরি করা হয়েছে এবং এখনো সেখানে একটি জাদুঘর স্থাপন করা হয়েছে এবং এখানে একটি সর্দার বাড়ি আছে, বর্তমানে এখনো জাদুঘর হিসেবে পরিচিত। সেই সর্দার বাড়িতে গেলে আমরা দেখতে পাবো এবং একটি পানাম মন্দির রয়েছে যেটা ব্যবসা বাণিজ্যের জন্য খুব উন্নত ছিল। প্রাচীনকালে যে বিভিন্ন বণিকরা আমাদের দেশে আসতো, তারা বণিকরা আসতো, তারা এই নদীর ধারে এত সুযোগ সুবিধা ছিল যে পানাম নগরী তারা গড়ে তুলেছিল। সেই ঐতিহ্য এখনো আমরা গেলে সেখানে দেখতে পাই, সেই পানাম নগরীর যে ঐতিহ্যটা সেখানে দেখতে পাই। তারপরে আমরা আসি যে শায়েস্তা খাঁর আমল। শায়েস্তা খাঁ অত্যন্ত শায়েস্তা খাঁ মুর্শিদ কুলি খাঁ তার অত্যন্ত দক্ষ এবং সূক্ষ্ম সুলতান ছিলেন। তারা খুব সুন্দরভাবে দেশকে পরিচালনা করার জন্য যা করা দরকার, দেশকে সঠিকভাবে পরিচালনা দরকার সব তারা সব করেছিল। তারপরে তারা শায়েস্তা খাঁর শাসন আমাদের বাংলা স্থাপত্য শিল্পের প্রচুর বিকাশ ঘটে। বিচিত্র সৌধমালা, তারপরে হচ্ছে মনোরম সাজে সজ্জিত দালান কোটা সেই সময় তৈরি হয়েছিল। শিল্পের বিকাশের যুগকে বলা হতো মুসলমানদের স্বর্ণযুগ। এই সময় শিল্পের এতটাই উন্নত ছিল যে এই সময় যুগকে শিল্পযুগ বা স্বর্ণযুগ বলা হতো। স্বর্ণযুগ হিসেবে দিদি এই সময়ে ঢাকা লালবাগ কেল্লা, সেখানে শায়েস্তা খাঁর পরিবিবির সমাধিসৌধ তৈরি করা হয়েছিল। তারপরে আছে আমাদের যে দুর্গ, বিভিন্ন মসজিদ, বিভিন্ন মন্দির এগুলি তৈরি করা হয়েছিল। মোট কথা অন্য কোনো সুবাদার বা শাসনকর্তার আমলে এরকম হয়েছিল কিনা এটা আমাদের জানা নাই। বস্তুত ঢাকা ছিল শায়েস্তা খানের নগরী, যার কারণে ঢাকা শহরকে উন্নত নগরীতে পরিণত করেছিল। এই সময়ে আরেকটা উল্লেখযোগ্য ছিল যে দক্ষ সুবাদার হিসেবে তার বাংলার ক্ষমতায় আসেন মুর্শিদ কুলি খান, যার নাম আমি এর আগেও বলেছি। মুর্শিদ কুলি খান 1700 থেকে মুর্শিদ কুলি খান মুর্শিদ কুলি খান 1700 থেকে 1726 1727 সাল পর্যন্ত 1700 থেকে 1727 সাল পর্যন্ত এখানে তাকে বাংলার দেওয়ানি দেওয়া হয়েছিল। দেওয়ানি আগে দিনে এরকম ছিল যে তাকে কোনো একটা এলাকা দেয়া হলে, যেমন আমাদের উপমহাদেশটাকে আলাদা আলাদা ভূখণ্ডে ভাগ ছিল, যেমন তখন সেই সময়ে এই মুর্শিদ কুলি খানকে একটা জায়গাকে একটা প্রদেশকে একটা দেশকে, যেমন ছোট ছোট যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোকে একটা প্রদেশ বলা হতো, এক একটা দায়িত্ব এক একজনকে দেখা হতো। তখন তিনি 1700 সাল থেকে 1727 সাল পর্যন্ত মুর্শিদ কুলি খান কি করেছিলেন, এটাকে শাসন করেছিলেন। যার ফলে উনি অনেক কিছু করেছিলেন। প্রথমে তাকে বাংলার দেওয়ান হিসেবে নিয়োগ করা হয়, পরে দেওয়ানি কাজ ছেড়ে সুবাদের রাজত্ব আদায় এবং অর্থনৈতিক ব্যবস্থা তিনি উন্নত করেছিলেন। তাছাড়া এই সময় অর্থনৈতিক ব্যবস্থা অত্যন্ত ভালো ছিল। এই সময় মুর্শিদ কুলি খান বাংলার আগমন করেন এবং এই পরিস্থিতির মুখে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে বাংলার অর্থনীতি, বাংলা সংস্কৃতি, বাংলা ধর্মীয়, বাংলা রাজনীতি সবকিছু বিষয়ে সে খুবই সুন্দরভাবে তার দক্ষতার পরিচয় দেখিয়েছেন। আমাদের ইতিহাসে এটা আমরা জানতেছি, অত্যন্ত সাহসিকতার সাথে তিনি এটা করেছিলেন। তাছাড়া আমরা স্বীয় ব্যক্তিত্ব, বিচক্ষণতা, বুদ্ধিমত্তার ধারা তিনি বাংলার ইতিহাসে গতিকে পরিবর্তন করেছিলেন। গতি পরিবর্তন করা মানে একটা যুগকে সুন্দরভাবে পরিবর্তন করার যে দিক নির্দেশনাগুলি আছে মুর্শিদ কুলি খান সেটা দিয়েছিলেন। আর এই জন্যই সে 1700 সাল থেকে 1727 সাল, মানে 27 বছর সে এই দেশটাকে শাসন করেছিলেন। তাছাড়া আরেকটা জিনিস আমি বলিনি যে মধ্যযুগে যে ছিল লক্ষণ সেন, যে নদিয়ার যে ছিল রাজা ছিল, যখন ইত্যাদি মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা বিজয়
তাছাড়া মুসলমানরা, মোগলরা প্রায় 200 বছর আমাদের দেশকে শাসন করেছিল। এভাবে তাদের তাদের দক্ষতা, তার বিচক্ষণতার কারণে তারা দেশকে সুন্দরভাবে পরিচালনা করেছিল। নবাব মুর্শিদ সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর দুর্বল মোগল সম্রাটগণ আস্তে আস্তে দুর্বল হতে থাকে। তখন নবাব মুর্শিদ কুলি খানের সময় থেকে বাংলার সুভা প্রায় স্বাধীন হতে থাকে। আস্তে আস্তে এই খণ্ডগুলোকে, আগে স্বাধীনতা বলতে যে তলোয়ার যুদ্ধ নিয়ে বা ঢাকঢোল দিয়ে পিটিয়ে মারামারি করে যুদ্ধ, এরকম না। তাদেরকে তারা কিছু সৈন্য নিয়ে কোনো দেশকে, কোনো ভূখণ্ডকে দখল করে নিয়ে তাদের স্থাপত্য এখানে তৈরি করাই হচ্ছে বিজয়টাকে বলা হতো তখন সেই সময়। তো মুর্শিদ কুলি খান রাজত্ব সংস্থা, মুর্শিদ কুলি খানের সর্বাধিক স্থায়িত্বপ্রীতি। তিনি ভূমি, জরিপ, আইন, তারপরে হচ্ছে উনি রাজস্ব নির্ধারণ করেছিলেন। কার কতটুকু জমি আছে সেই অনুযায়ী সে কিভাবে তার করটা সরকারকে, সুবেদার দেওয়ানকে দিবে, সে অনুযায়ী সেই কাজটা সে করেছিলেন। তাছাড়া তিনি কর্মকর্তাদের সাহায্যে ভূমির প্রকৃত উৎপাদন, ভূমিতে কতটুকু উৎপাদন হতো সেই ধরনের কাজ তিনি করেছে। সেই উৎপাদন অনুযায়ী তাদের দেশে রাজস্ব বা করটা নিত, যে খাজনা যেটাকে আমরা বলি, খাজনাটা সে নিত। কিন্তু এর আগে যারা ছিল অনেকেই দেখেছিল যে প্রজাদেরকে অত্যাচার করে, বিভিন্নভাবে অত্যাচার করে, তাদেরকে পড়ার সুদে টাকা এনে বা টাকা নিয়ে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করে তাদের থেকে খাজনা আদায় করেছে। কিন্তু মুর্শিদ কুলি খান অত্যন্ত সুন্দরভাবে তার বিচক্ষণতা দিয়ে, তার যে বুদ্ধিমত্তা আছে সেটা দিয়ে সে কি করেছিল, সুন্দরভাবে এই আইনটা জারি করে দিয়েছিলেন। তাছাড়া এই পদ্ধতির মাধ্যমে ব্যক্তিত্বের জন্য ব্যবসা বাণিজ্য প্রসার ঘটেছিল মুর্শিদ কুলি খানের। জাতি ধর্ম নির্বিশেষে সবাই, ইংরেজ, ফরাসি, তারপর হচ্ছে পারস্য ব্যবসায়ীরা আস্তে আস্তে বাংলার দিকে অগ্রসর হতে থাকে। সেই মধ্যযুগেই কিন্তু এই ইংরেজদের আমাদের দেশের প্রতি আক্রোশ চলে আসছিল। কারণ তারা দেখতে পেয়েছিল যে বাংলার মাটি হচ্ছে সোনার চেয়েও খাঁটি, বাংলার যে ফসল উৎপাদিত হচ্ছে, এখানে যদি ব্যবসা বাণিজ্য সব ভালো ছিল, 1300 নদীর দেশ ছিল, নদী আছে আমাদের দেশে, এই দেশে যদি আমরা বাণিজ্য করতে আসি তাহলে আমাদের দেশ কি হবে, আমরা অনেকটা পুঁজি করে আমাদের দেশে নিয়ে যেতে পারবো। সেখান থেকেই যে সেই অন্য দেশের জাতিরা আমাদের দেশে আসতে শুরু করে। তারপরে মুর্শিদ কুলি খান কোনো পুত্র সন্তান ছিল না, সেই জন্য তাই তার কন্যা জিন্নাতুন নেসার স্বামী সুলতান উদ্দিন খানকে 1727 থেকে 39 খ্রিস্টাব্দ ফখরুদ্দিন শাহ বাংলার সুবেদার নিযুক্ত করেন। আমরা এর আগে বলেছি যে মুর্শিদ কুলি খানের কোনো পুত্র সন্তান ছিল না, কিন্তু তার একটা মেয়ে ছিল। সেই মেয়ে ছিল, তার মেয়ের নাম ছিল জিন্নাতুন নেসার। ওনার যে স্বামী ছিল, সেই স্বামীকে বাংলার দায়িত্ব দেওয়া হয়েছিল 1727 থেকে 1739 পর্যন্ত, খ্রিস্টপূর্ব পর্যন্ত। আমরা প্রত্যেকটা খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ে নবাবের মর্যাদা নিয়ে সিংহাসনে তিনি বসেছিলেন এবং তিনি ছিলেন একজন দক্ষ শাসক। তিনি মুর্শিদ কুলি খান অর্থাৎ ওনার শ্বশুরের মতো তিনিও খুব দক্ষ একজন শাসক ছিলেন। সুজাউদ্দিন একজন স্বাধীন নবাবের মর্যাদা পেয়েছিলেন, কারণ তিনি তার আত্মীয়-স্বজন বিশ্ববাজারদের উচ্চপদস্থ দান করেছিলেন এবং জমিদারদেরকেও তাদের আলাদা আলাদা একটা ভাগ করে দিয়েছিলেন। যার ফলে সুজাউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র সফররাজ খান, যখন সুজাউদ্দিনের মৃত্যু হয় তার পুত্র ছিল সফররাজ খান, তার হাতে ক্ষমতা দেওয়া হয় এবং সেও খুব সুন্দরভাবে দেশ জুড়ে সুন্দরভাবে পরিচালনা করেছিল। কিন্তু কিছু সংখ্যক বিশ্বাসঘাতক কি করেছিল, সেটার ভিতরে ষড়যন্ত্র করেছিল। তখন দেশে আবার বিশৃঙ্খলা শুরু হতে থাকে। এই সুযোগে বিহারের নায়েব-এ-নাজিম আলিবর্দী খান অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার যে নানা নবাব আলিবর্দী খান অযোগ্যতার কারণে দেশ জুড়ে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে এই সুযোগে বিহারের যে সফররাজ খানকে আক্রমণ করেছিল কে, নবাব আলিবর্দী খান। সে ছিল বিহারের। সফররাজ খান পরাজিত এবং নিহত হন। মুঘল সম্রাটের অনুমোদন নয়, বাহুবলে সেটা কি করেছিল, বিভিন্ন এই ভূখণ্ডগুলিকে
জয় করেছিল এবং এভাবেই তারা আলিবর্দী খানকে শক্ত হাতে বণিকদের কি করেছিল। আলিবর্দী খান আসার পরে যে বণিকরা আসতো তারা কি করতো, তারা তাদেরকে এদেশে বাণিজ্য করতো ঠিক, কিন্তু তাদেরকে কি করতো না, তাদেরকে ন্যায্য যে পাওনাটা আমাদের দেশে বাণিজ্য করতে এসে আমাদের যে শুল্কটা দিতে হবে সেই জন্য শুল্ক তারা দিত না। কিন্তু নবাব আলিবর্দী খান আসার পরে সে কি করেছিল, শক্ত হাতে তাদের গিটটা ধরেছিল। তারা বলেছিল যে আমার দেশে যদি আমার ভূখণ্ডে যদি কোনো বাণিজ্য করতে হয় তাহলে আমাকে অবশ্যই শুল্ক দিতে হবে, নয়তো আমার দেশে বাণিজ্য করা যাবে না। এই শক্ত হাতে সে ধরেছিল। এবার আলিবর্দী খানের তারপর আস্তে আস্তে আলিবর্দী খান এভাবে করতে থাকে। পরে 1756 সালে নবাব আলিবর্দী খান তার যে জ্যেষ্ঠ মেয়ে অর্থাৎ তার বড় মেয়ে আমিনার সন্তান ছিল সিরাজউদ্দৌলা, যেটা পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলা তার হাতে বাংলার শাসন ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে কি করেছিল, ক্ষমতাটা পেয়েছিল, কিন্তু তার বয়স ছিল অল্প। তার এই অল্প বয়সে তার পক্ষে এই বাংলাটাকে শাসন করা, পুরো বাংলাটাকে শাসন করা তার পক্ষে সম্ভব ছিল না। মানে পুরো উপমহাদেশকে শাসন করা তার পক্ষে মোটেও সম্ভব ছিল না। এবং তার যে সেনা দক্ষরা ছিল তারা ছিল বিশ্বাসঘাতক, তারা দেশের জন্য বিশ্বাসঘাতকতা করেছে। এমনকি তাদের যে পরিবারের সদস্যরা ছিল, তার নবাব আলিবর্দী খানের বড় মেয়ে ঘুষিটি বেগম এবং তার ছেলে উর্মিচাঁদ, তারা কি করেছিল, তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল। সাথে যুক্ত হয়েছিল ইংরেজ বাহিনী এবং তাদের সাথে আরো যুক্ত হয়েছিল সেনা প্রধান, যেটাকে আমরা মির্জাফর, যাকে আমরা ইতিহাসে মির্জাফর বলি। আসলে ইতিহাসে মির্জাফর বলি এই জন্য সে বিশ্বাসঘাতকতা করেছিল, আসলে তার নামটাই ছিল মির্জাফর। সে কি করেছিল 1757 সালে পলাশীর আমরা কারণে সে যখন শপথ গ্রহণ করেছিল তখন সে শপথে গ্রহণ করার সময় বলেছিল যে সে কখনো তার দেশের সাথে এবং দেশের মানুষের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। কিন্তু সে কি করেছিল, গোপনে নবাব সিরাজউদ্দৌলার যে খালা তার সাথে এবং আরো যে রাজকর্মকর্তারা ছিল তাদের সাথে হাত মিলিয়েছিল, যে তাদেরকে ইংরেজরা লোক দেখিয়েছিল এই বাংলার মসনদে তাকে বসাবে। ইংরেজরা লোক দেখিয়েছিল যে বাংলার যে চেয়ারটা আছে, মসনদটা আছে, যে ক্ষমতাটা আছে তাকে সেখানে বসাবে। কিন্তু সে বসেছিল ঠিক, কিন্তু সে তার ক্ষমতা কখনোই সে ভোগ করতে পারেনি। শুধুমাত্র নামে মাত্র সে নবাব হয়েছিল, কিন্তু সম্পূর্ণ ক্ষমতা ছিল ইংরেজদের হাতে। তার এই বিশ্বাসঘাতকতার কারণে 1757 থেকে 1757 সালের 23শে জুন পলাশীর আন্দোলনে বাংলার স্বাধীনতার সূর্য প্রায় 200 বছরের জন্য ডুবে গিয়েছিল। অর্থাৎ বাংলার স্বাধীনতা ইংরেজদের হাতে চলে গিয়েছিল প্রায় 200 বছরের জন্য এই বিশ্বাসঘাতকতার কারণে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমি আবার তোমরা বইটা একটু ভালো করে দেখবে, তাহলে তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্নগুলো বের করতে সহজ হবে। বইটা ভালোভাবে পড়বে, দেখবে, বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।